ওপস, রকস্টার তো কিছুক্ষণ আগে ময়লাগুলো ফেলে এসেছিল। ইস, তাহলে তোমার ঘড়িগুলো সব সামনের বড় ময়লার ঝুড়িতে চলে গেছে। আহনাফ নিচে নেমে একটা কাঠি দিয়ে ময়লাগুলো নেড়ে চেড়ে দেখলো ঘড়িগুলো সেখানেই আছে। আহনাফের দামি ঘড়ির পরার শখ, সব কয়টাই তার শখের ঘড়ি, আর ঘড়িগুলোর দামও অনেক বেশি। তাই সে বাধ্য হয়েই একটা ছেলেকে ডেকে এনে ঘড়িগুলো সব ডাস্টবিন থেকে তুলে আনালো। বাসায় আসার পর অরুণিকা বুকে হাত গুজে বলল, অরুণিকার সাথে পাঙ্গা নিলে গঙ্গায় পড়বে, বুঝছো? আমার তাহমিদের জন্য খুব চিন্তা হয়। সাধ্যের মধ্যে থাকলে আমি ওকে পৃথিবীর সবচেয়ে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতাম। ও শারীরিকভাবে অনেক দুর্বল। রহমতুল্লাহ চুপচাপ বসে মুর্শিদ জুবায়েরের কথা শুনছেন। তিনি আবারও বললেন, কেউ তাদের মারতে চায়, আর আমি নিরুপায়। ওরা বাংলাদেশে না ফিরলেই ওদের জন্য ভালো হবে। রহমতুল্লাহ মনে মনে বললেন, এটা সম্ভব না মুর্শিদ সাহেব, ওদের আসতেই হবে, আর ওরা আসবেই। মুর্শিদ জুবায়ের আবারও বললেন, রহমত সাহেব, ওরা জানে না এত বছর আমিই ওদের খরচা দিয়েছিলাম। বাকিরা আমার জন্য তেমন গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু তাহমিদ আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ওর জন্যই ওর বন্ধুদের দায়িত্ব নিয়েছিলাম। খুব ইচ্ছে করে ছেলেটার সাথে গিয়ে দেখা করি, আমার মামাটাকে জড়িয়ে ধরি। ও তো আমার মরিয়মের শেষ চিহ্ন। আমি তো আমার মরিয়মকে বাঁচাতে পারিনি, আমার বোনটার অভিমান ভাঙাতে পারিনি। মুর্শিদ জুবায়ের আবেগ আপ্লুত হয়ে বললেন, তার চোখের জল ভারী হয়ে আসছে। রহমতুল্লাহ তার কাঁধে হাত রেখে বললেন, আপনি জানেন ওদের জীবন সংকটে আছে, এর মধ্যে দেখা করলে সবাই জেনে যাবে ওরা বেঁচে আছে। ওদের বাকি জীবন লুকিয়ে কাটাতে হবে, আর পুরনো পরিচয় ভুলে যাওয়াই ভালো। হ্যাঁ, ওরা বিয়ে করুক, সংসারী হোক, ওরা তো ওদের জন্যই যথেষ্ট। রহমতুল্লাহ বললেন, মুর্শিদ সাহেব, আপনি শুধু ওদের সাথে যোগাযোগ না করলেই চলবে, বাকি সব আমি দেখছি। আমি আপনাকে বিশ্বাস করি রহমত সাহেব। আরেকটা কথা, আপনি তো জানেন মির্জা গ্রুপ কতটা ক্ষতিকর আমাদের জন্য। ওদের সাথে আতাত না করাই ভালো। জানি, কিন্তু এই মুহূর্তে শত্রুদের হাতে রাখাই ভালো। এই রাতের খুনের সাথে যে মির্জা গ্রুপ জড়িত ছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আদালত প্রমাণ চাইবে, আর আমি প্রমাণটাই নিতে চাই। জি মুর্শিদ সাহেব, তাই তো চুপচাপ সেই মির্জা গ্রুপের সব ছলছাতুরি সহ্য করে যাচ্ছি। শাহেদ মির্জা মন্ত্রী হওয়ার পর থেকে তো আর লোকদের খবরদারি কমছে না, তাদের এখন দ্বিগুণ শক্তি। রহমতুল্লাহ দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, আজ তাহলে আসি। মুর্শিদ জুবায়েরের গার্ড তাকে গাড়িতে উঠিয়ে দিতে গেল। রহমতুল্লাহ গাড়িতে উঠেই একটা অপরিচিত নম্বরে কল দিয়ে বললেন, জনাব ফোন দিয়েছিলেন? ওপাশ থেকে মোটা স্বর ভেসে এলো, কাজ কত দূর? জনাব, প্রাথমিক ধাপ শেষ। আমার কাজ আমি করে দিয়েছি, এবার আপনার কাজ শুরু করুন। ওরা খুব শীঘ্রই দেশে ফিরবে। মুর্শিদ সাহেবের নাকের নিচ দিয়ে ওরা আসবে আর তাণ্ডব করবে, আর তিনি কিছুই টের পাবেন না। ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো। এরপর হাসি থামিয়ে অপরিচিত কণ্ঠস্বর বলল, আমেরিকার হাওয়া আজ খুব মিষ্টি। ভালো খবর শুনিয়ে মনটা ঠান্ডা করে দিয়েছেন। তারা একবার আসুক, এরপর মৈত্রী গ্রুপের ইমন মাহবুব হবে চিফ অফ ইন্ডাস্ট্রি, আর আমাদের ছোট সোনামণি অরুণিকার জীবনে আসবে চমৎকার সেই দিন। কিন্তু জনাব, ওর 18 হতে অনেক দেরি। সমস্যা নেই, সার্টিফিকেটে বয়স বাড়িয়ে দেওয়া অসম্ভব কিছু না। ওর জন্য পাত্র প্রস্তুত, শুধু ওর বডিগার্ডগুলো থেকে ওকে দূরে সরাতে পারলেই আমাদের দ্বিতীয় ধাপ শেষ হবে। জনাব, এটা খুবই কঠিন কাজ। আবার ডিকশনারিতে কঠিন শব্দটি নেই। আবার যে কোনো বললে সেই অরুণিকাকে চাই চাই। ইমন আর অরুণিকায় আমাদের মূল চাবি, বাকিরা শুধু এই চাবি দুটোকে ঘুরাবে। এদিকে সাহিল মির্জা নিজের অফিসের রকিং চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। তার মুখোমুখি বসে আছে রাহি, তার পাশেই এক কোণে দাঁত কেমিরিয়ে দাঁড়িয়ে আছে সানায়া। সাহিল বসা থেকে উঠে রাহির সামনে এসে বসলো। তারপর রাহির হাত দুটি নিজের হাতে আবদ্ধ করে সেই হাতে নিজের ঠোঁট ছোঁয়ালো। রাহি এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে বলল, সাহিল, এখন তোমার কাছে আমার চেয়ে বেশি এই চেয়ার গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সাহিল শান্ত কণ্ঠে বলল, না রাহি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এই চেয়ার, এই পদ আমার কাছে অনেক প্রিয়। তুমি কি নিজের ভালোবাসার মানুষকে তার প্রিয় জিনিসের থেকে দূরে সরাতে চাও? সানায়া চেঁচিয়ে বলল,
তোমাদের রোমান্টিক কথা শোনার জন্য আমি এখানে আসিনি ভাই। আমি শুধু একটা কথাই বলবো, তুমি রাহিকেই মুক্তি দাও। তোমার জন্য ও শান্তিতে কোথাও যেতে পারছে না। সাহিল রাহির গালে হাত রেখে বলল, আমার দিকে তাকাও রাহি, আমি তোমাকে শান্তি দিচ্ছি না? তুমি কেন বোঝো না? এইসব আমি আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য করছি। আজ আমি পরিশ্রম করব, কাল তুমি দেশের টপ রিচ উমেন হিসেবে পরিচিত হবে। রাহি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি ধনী হতে চাই না, আমার সাধারণ জীবন লাগবে, একজন সুস্থ স্বামী লাগবে। আমি কি অসুস্থ? হ্যাঁ সাহিল, আজও তোমার ওপর হামলা হয়েছে, কালও হতে পারে, একদিন আমাদের বাচ্চার ওপর হামলা হবে। মৈত্রী গ্রুপকে তো সবাই চেনে। 8-9 বছর আগে তারা পুরো পরিবার এক রাতেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, এমন আমাদের সাথেও তো হতে পারে। সাহিল তার টাই ঢিলা করে বোতল থেকে গ্লাসে পানি ঢাললো। তা দেখে সানায়া বলল, ভাইয়া, আমি যদি কখনো প্রমাণ পাই বাবা এই খুনের সাথে জড়িত ছিল, এই প্রমিস আমি তোমাদের ছেড়ে চলেই যাব। সাহিল পানি খেয়ে বাঁকা হেসে বলল, কোথায় যাবি? যেখানে ইচ্ছে যাব। একবার মির্জা গ্রুপের নজরে কেউ পড়লে তাদের মুক্তি হয় না, তা হোক শত্রু বা আপনজন কেউ। রাহি, সুইটহার্ট, তুমি চাইলেও আমাকে এই চেয়ার থেকে উঠাতে পারবে না, আর আমার হাত থেকেও মুক্তি পাবে না। আমি আমার প্রিয় জিনিস কাউকে দেই না, হাত ছাড়াও করি না, তাই তুমি আমার এই পরিচয়টা মেনে নাও। ইদানিং তুর্য আর উপমার কথাবার্তা যেন বহুদূর পৌঁছে গেছে। রাত দিন মেসেজে তারা বাক্য বিনিময় করে যাচ্ছে। উপমা যেন রিকির মাঝেই ডুবে গেছে। রিকির সাথে কি কি কথা হয়েছে সে তার বান্ধবীদের সবটাই জানায়। তারা রীতিমতো উপমাকে মিথ্যুক গল্পবাজ হিসেবেই জানে, অথচ উপমার ভালোবাসার গল্পটা ভার্চুয়াল জগতের সবচেয়ে সত্য আর মিষ্টি গল্প। প্রতিদিন সে ফোন হাতে নিয়ে রিকির মেসেজের অপেক্ষায় থাকে, আর রিকি ইচ্ছে করলে ঘন্টার পর ঘন্টা কথা বলে, আর ইচ্ছা না করলে অনলাইনেই আসে না। রিকির সময় দেওয়া, তাকে গান শোনানো, তার জন্য রাত 2টায় গিটার বাজানো, ছাদে গিয়ে অনেক রাত পর্যন্ত অডিও কলে কথা বলা, উপমার ছবিতে কাব্যিক মন্তব্য করা, এসব একজন মেয়ের কাছে ভালোবাসার একটা সম্পূর্ণ উদাহরণ। এখানে শুধু বাকি আছে ভালোবাসি বলাটাই। তাই উপমা মনে প্রাণে বিশ্বাস করে রিকি তাকে ভালোবেসে ফেলেছে, যেমনটা তা সে রিকিকে ভালোবাসে। তবে এবার উপমার আবদার একটু ভিন্ন হলো। সে এখন রিকিকে দেখতে চায়। এই আবদার পূর্ণ হলেই আরও প্রমাণ হবে উপমা বাকি সব ভক্তদের থেকে আলাদা। তবে এই আবদার রিকি মেনেও নিয়েছে। সে উপমাকে বলল, আমি 2 মাস পর বাংলাদেশে আসব, তখনই তোমার আমার দেখা হবে। উপমা এই মেসেজ দেখে পুরো বাড়ি মাথায় তুলল। আদিল বোনের পাগলামো দেখে মনে মনে খুশি হলো। বোন যে তার রিকি নামের ছেলেটার সাথে প্রেম করছে তা সে ভালোভাবে বুঝতে পারছে। সে ভাবলো রিকি দেশে আসলে সে নিজেই উপমার সাথে যাবে, রিকির খোঁজ খবরও নিয়ে আসবে। এরপর পরিবার ভালো মনে হলে বাবা মাকে বুঝিয়ে বিয়ের ব্যবস্থা করবে। এদিকে ইমন, তাহমিদ, আহনাফ আর তুর্যের পরীক্ষা শেষ। তারা 2 মাস পর দেশে ফিরবে। এরই মধ্যে আরাফ অরুণিকাকে নতুন স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি করিয়ে দিয়েছে। নিজেরাও জিনিসপত্র বিক্রি করে দেওয়া শুরু করেছে। আরাফ আর ইভান অরুণিকাকে নিয়ে আগামী মাসে এক রুমের একটা বাসায় উঠবে। তাদের দুজনের 5ম বর্ষ শেষ হলেই তারা দেশে ফিরতে পারবে। এদিকে আজ মাস্টারমশাই তাদের বাড়িতে এলেন। মাস্টারমশাইকে দেখে তাহমিদ কিছুটা ঘাবড়ে গেল। তার এক হাতে একটা দইয়ের হাঁড়ি, অন্য হাতে একটা ব্যাগ। তিনি হাঁড়িটা অরুণিকার হাতে দিয়ে বললেন, একটা ভারী খুশির খবর নিয়ে এসেছি। ইভান চেয়ার এগিয়ে দিতেই তিনি বসলেন। অরুণিকা রান্নাঘরে হাঁড়ি রেখে দৌড়ে এসে বলল, আমি শুনবো না, কি খবর? তোমার দিদিমণির বিয়ের খবর দিতে এসেছি। পরশু সন্ধ্যায় হলুদ সঙ্গীত, আর এর পরের দিন বিয়ে। তোমাদের সবাইকে নিমন্ত্রণ করতে এসেছি, আসবে কিন্তু। এই নাও বিয়ের কার্ড। মাস্টারমশাই ব্যাগ থেকে কার্ডটা বের করে অরুণিকার হাতে দিলেন। অরুণিকা সেটা নিয়ে খুলে দেখল কার্ডে লেখা শতাব্দী সেন আর বিরাজ কুমারের শুভ বিবাহের নিমন্ত্রণ। মাস্টারমশাই চলে যাওয়ার পর অরুণিকা কার্ডটা তাহমিদের হাতে দিয়ে বলল, ভেবেছি তুমি আমার দাদা হবে আর সতু আপু আমার ভাবি। এখন তো কচু হয়েছো, তোমার সাথে কোনো কথাই নেই। তুমি সতু আপুকে বিয়ে করছো না কেন? হুম হুম। আরাফ উঁচু গলায় বলল, ওরু তুমি রুমে যাও। আরাফের কথার অমান্য সে কখনোই করেনি, তাই বাধ্য হয়ে অরুণিকার রুমে চলে গেল। তাহমিদকে কেউ কিছু বলতে যাবে তখনই সে বলল, আমাদের বিয়ের জন্য কেনাকাটা করা উচিত।
সে আমাদের খুব কাছের বন্ধু, ওর বিয়েতে ভালো একটা উপহার দিতে হবে। কথাটা বলেই তাহমিদ রুমে চলে গেল। ইমন তার পিছু যেতেই ইভান বলল, ওকে বেশি ঘাটাঘাটি করিস নি মন, যা হচ্ছে হতে দে। এমনিতে এই সম্পর্ক মেনে নেওয়ার মতো না। শতাব্দী অন্য ধর্মের, ও মুসলিম হলে কোনো সমস্যা ছিল না। ইনফ্যাক্ট শতাব্দী আমাদের অরুণিকার সবচেয়ে কাছের মেয়ে বান্ধবী, এমনকি মার্শিয়াতের চেয়েও বেশি দায়িত্ববান। কিন্তু এসব দেখেই একটা সম্পর্ক হয় না, আর ডালপালা ঠিক না থাকলে একদিনে শেষ হবেই। হলুদ শাড়ি আর ফুলের গহনার আবরণে ঢাকা পড়ে গেছে একটা বিধ্বস্ত মন। পিড়িতে পুতুলের মতো বসে আছে শতাব্দী। সবাই একে একে এসে তার গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে, আর তার দেহটা যেন সেই হলুদের স্পর্শে শিউরে উঠছে। সে নিজেও জানে না সে কোন ভাবনায় ডুবে আছে। কিছু এলোমেলো আলো ছায়া তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। সেই আলো ছায়ার ভিড়ে ভেসে উঠছে প্রথম দেখা তাহমিদের সেই বিরক্তি মাখা মুখ, রোদে রাঙা হয়ে যাওয়া গাল, অসহায় চোখ, প্রশান্তির হাসি। এসব ভাবতে ভাবতেই তার চোখ দুটি ছলছল করে উঠল। এতক্ষণ তার চোখ জোড়া পায়ের নখের দিকেই স্থির ছিল। এবার সে চোখ জোড়া উপরে তুলতেই সভার ভিড়ে সবুজ পাঞ্জাবি পরা সেই ছেলেকে দেখতে পেল, যাকে সে এতক্ষণ মনের আলো ছাওয়ার ভিড়ে খুঁজছিল। এদিকে তুর্য আর অরুণিকা শতাব্দীর সামনে এসে দাঁড়ালো। অরুণিকা হাঁটু কেড়ে বসে বলল, শতাব্দী দিদি, তুমি আমাদের ফেলে চলে যাবে? অরুণিকার মুখে শতাব্দী দিদি ডাকটা শুনে শতাব্দীর ভেতরটা আরো খালি হয়ে গেল। শতাব্দী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ছোট সখী, এভাবে পর করে দিলে আমাকে সতু আপু ডাকবে না? অরুণিকা তুর্যের দিকে একবার তাকালো, তারপর বলল, আমি তো চেয়েছি তোমাকে আমার আপু করে নিয়ে যেতে, তুমি তো দিদি হয়ে গেলে। কি হতো তাহমিদকে বিয়ে করলে? তুমি সব সময় আমার সাথেই থাকতে পারতে। তুর্য অরুণিকার হাত ধরে ইশারায় তাকে চুপ থাকতে বলল। শতাব্দী মলিন হেসে বলল, আমার তো আপু হওয়ার যোগ্যতা ছিল না, ঈশ্বর এটাই চেয়েছিলেন, উনি আমাকে তোমার দিদি বানিয়ে পাঠিয়েছিলেন। আহনা তুর্যের পাশে এসে দাঁড়িয়ে বলল, কংগ্রাচুলেশনস, নতুন জীবন সুখের হোক। শ্রীজা এসে অরুণিকার হাত ধরে বলল, দিদিকে হলুদ লাগিয়ে দাও। অরুণিকা হলুদ লাগিয়ে দিয়ে শতাব্দীকে বলল, জানো, কাল আমি তাহমিদকে প্রথম কাঁদতে দেখেছি। শতাব্দী চোখ বড় বড় করে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা আবারও বলল, ও কারো সামনে কাঁদে না, ওয়াশরুমে গিয়ে কাঁদে। ওর চোখ অনেক লাল হয়ে যায়। সায়ন্তনী আপু মারা যাওয়ার পর আরাফ যেভাবে কাঁদতো, এখন ঠিক সেইভাবেই তাহমিদ কাঁদে। আমি আগে কখনো তাহমিদকে কাঁদতে দেখি না। ও কেন কাঁদে? শতাব্দীর গলায় কিছু একটা আটকে যাচ্ছিল। সে কোনো শব্দ বের করতে পারছিল না, তবুও অনেক কষ্টে অরুণিকার হাত ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বলো না সখী, শুনতে পারবো না। অরুণিকা আরো কিছু বলতে যাবে, তখনই আহনাফ বলল, অরু, এদিকে এসো। অরুণিকা নামতেই আহনাফ তার হাত ধরে অন্যদিকে নিয়ে গিয়ে বলল, শতাব্দী কি তাহমিদের ব্যাপারে কোনো কথা বলবে না? কেন? তুমি এসব বুঝবে না, এখন এসব বললে ঝামেলা হবে। তুমি কি চাও কোনো ঝামেলা হোক? না, আমি কেন চাইবো? আমি তো চাই ওরা দুজন। আহনাফ অরুণিকাকে থামিয়ে দিয়ে বলল, তোমাকে প্রেমগুরু হতে হবে না, তুমি বয়সে অনেক ছোট। আমাদের এসব বোঝার যথেষ্ট বয়স হয়েছে। যেখানে আমরা চুপ করে আছি সেখানে তোমাকে বুঝতে হবে এটা সম্ভব না, তাই আমরা চুপ করে আছি। এদিকে ইমন আর মাউশিয়াত শতাব্দীকে শুভেচ্ছা জানিয়ে একপাশে গিয়ে বসল। ইভান মেহমানদের খাওয়া দাওয়ার দেখাশোনায় মাস্টার মশাইকে সাহায্য করছে। আরাফ তাহমিদের পাশেই দাঁড়িয়ে আছে। তাহমিদ দূর থেকে শতাব্দীর দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ পর তুর্য এসে বলল, তুই শতাব্দীর সাথে কথা বলবি না? তাহমিদ মাথা নেড়ে সামনে পা বাড়ালো। তাহমিদ কাছাকাছি যেতে শতাব্দী পিড়ি থেকে উঠে দাঁড়ালো। তার মা কাছে আসতে এসে বলল, মা, স্নান করিয়ে দাও, গা জ্বলছে। শতাব্দী ভেতরে চলে যেতে তাহমিদ অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। শ্রীজা হঠাৎ কোথা থেকে এসে তাহমিদের হাতে একটুখানি হলুদ লাগিয়ে দিল। তাহমিদ সাথে সাথেই চমকে উঠল। শ্রীজা বলল, শুনেছি কনের গায়ে লাগানো হলুদ তার বরের গায়ে লাগে। যদিও এটা কতখানি সত্য তা আমি জানি না, কিন্তু যদি সত্য হয় তাহলে দেখবে তুমিই আমার দাদা হবে। তাহমিদ পকেট থেকে রুমাল বের করে হলুদগুলো মুছে নিল। শ্রীজা তা দেখে বলল, দাদা, দিদি তোমাকে অনেক ভালোবাসে, তুমি দিদিকে নিয়ে পালিয়ে যাও। তোমরা তো দেশে চলে যাবে, ওখানে নিয়ে গেলে এরা আর দিদিকে খুঁজে পাবে না।
তাহমিদ কোনো উত্তর দিল না। সৃজা মলিন হেসে বলল, দিদি ঠিকই বলেছে, তুমি তোমার কষ্ট লুকিয়ে রাখতেই পারো না, তোমার চোখ দেখলেই সব বোঝা যায়। তাহমিদ চোখ বড় বড় করে সৃজার দিকে তাকালো। সৃজা আবারও বলল, সবার চোখেই হাসি, শুধু তোমার চোখে বিষণ্ণতা। কেন দাদা, তুমি কষ্ট পাচ্ছ তাই তো? এমন কিছুই না। তাহমিদ কথাটি বলেই সরে গেল। তারপর আরাফের সামনে এসে বলল, আমি বাসায় যাচ্ছি। আরাফও তাহমিদকে আটকাতে পারছিল না। সে ইভানকে এসে বলল, আমি তাহমিদের সাথে বাসায় চলে যাচ্ছি। এদিকে ইভান অতিথিদের সাথে কুশল বিনিময় করার সময় খেয়াল করলো একটা অর্ধবয়স্ক লোক বাইরে চেয়ারে বসে খুব মনোযোগ দিয়ে ইমন আর মাউশিয়াতের দিকে তাকিয়ে আছে। ইভান কিছুটা সামনে এগোতেই সালেহা আলী তার সামনে এসে দাঁড়ালো। ইভান তাকে দেখেই বলল, কেমন আছেন চাচা? সালেহা আলী ব্যস্ত কণ্ঠে বললেন, আমি তো ভালো আছি, তুমি এখানে কি করছো? তুমি আমাদের মেহমান, চলো ওখানে গিয়ে বসো। সালেহা আলী তাকে টেনে নিতেই সে পেছনে ফিরে দেখল সেই লোকটি আর সেখানে নেই। ইভানের এবার সন্দেহ হলো। সে সালেহা আলীর সাথে কথা বলার মাঝেই মেসেজ করে বাকিদের বিষয়টা জানিয়ে দিল। আরাফ ততক্ষণে তাহমিদকে নিয়ে বাসায় পৌঁছে গেছে। সে দেখলো ইভান গ্রুপে মেসেজ দিয়েছে, কেউ একজন আমাদের উপর নজর রাখছে, অরুণিকার উপর নজর রাখিস। আরাফ মেসেজটি দেখেই তাহমিদকে বলে বাসা থেকে বের হতে যাবে, তখনই তাহমিদ এসে দরজা ভালোভাবে আটকে দিল। আরাফ ভ্রুকুঞ্জকে বলল, সর, দরজা বন্ধ করে দিয়েছিস কেন? অরুকে আনতে যাব। তাহমিদ লাইট বন্ধ করে দিয়ে আরাফকে নিয়ে বারান্দায় এলো। আরাফ নিচে দাঁড়িয়ে থাকা গাড়িটি দেখে বলল, এই গাড়িটা এখানে? আমরা ওখান থেকে ফেরার সময় এই গাড়িটা আমাদের পিছনেই ছিল, কিন্তু আমি এতক্ষণ এটা স্বাভাবিক ভাবছিলাম। এখন ইভানের মেসেজ দেখে নিশ্চিত হয়েছি। কি করব এখন? বাসা থেকে বের হতে হবে। ওরা জানে না আমরা কতলায় থাকি, কিন্তু এভাবে বের হলে তো চিনে ফেলবে। কিন্তু সালে আলী তো জানে আমরা কোথায় থাকি, কতলায় থাকি। তাহলে আজই কেন আসলো? আর এভাবেই বা কেন পিছু নিল? হঠাৎ দরজায় বেল বেজে উঠল। আরাফ আস্তে আস্তে দরজার সামনে গিয়ে পিপ হোল দিয়ে দেখলো একটা কালো কোট পরা লোক দাঁড়িয়ে আছে। তাহমিদ রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে এলো। আরাফ ধীরে ধীরে তার রুমে চলে গেল। রুমে গিয়ে আলমারির ভেতর থেকে একটা পিস্তল বের করে আনলো। তাহমিদ পিস্তলটি দেখে বলল, এটা কোথায় পেয়েছিস? ইভান দিয়েছিল, ওর এক বন্ধুর বাবার পিস্তল। উনি পুলিশে চাকরি করেন। এটা বেআইনি, হারাম। আইন কানুন মেনে চলার সময় এই মুহূর্তে নেই। ইভান এটা সিকিউরিটির জন্য এনেছে, আর কেউ এ বিষয়ে আমি আর ও ছাড়া কেউই যায় না। আচ্ছা, এখানে কি বুলেট আছে? হ্যাঁ, 4টা আছে। আরাফ পিস্তল নিয়ে দরজার কাছে আসতেই তাহমিদ বলল, আরাফ, আগে কখনো পিস্তল চালিয়েছিস? না। তাহলে অভিজ্ঞতা ছাড়া বুলেট সহ পিস্তল হাতে নিয়েছিস কেন? কিভাবে চালাতে হয় তা তো জানতে হবে। আরে এটা তো সবাই জানে। না ভাই, উল্টা পাল্টা কিছু হয়ে গেলে দাঁড়া, এক কাজ করি, বিক্রম দাদাকে ফোন দিই। বিক্রমকে? অরুণিকার কেসি, যিনি আমাদের সাথে ছিলেন। তোর ওনার সাথে যোগাযোগ আছে? হ্যাঁ আছে। তাহলে তাড়াতাড়ি ফোন দে। তাহমিদ ফোন দিতেই বিক্রম ফোন রিসিভ করলো। তাহমিদ পুরো ঘটনা খুলে বলতেই তিনি তখনই তার টিম নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে লোকটা কিছুক্ষণ পর পর বিল দিচ্ছিল। হুট করে সে কোথায় চলে যাচ্ছে, আবার 5 মিনিট পর পর এসে বিল দিচ্ছে। আরাফ ইভানকে মেসেজ দিয়ে বলে দিল বাসায় না আসার জন্য। তাই মাউশিয়াত তার চাচুকে গাড়ি পাঠাতে বলল, আর সেই গাড়ি নিয়ে তারা সোজা মাউশিয়াতের বড় চাচার বাসায় চলে গেল। মাউশিয়াতের বড় চাচা সেনাবাহিনীতে চাকরি করেন, আর এই মুহূর্তে তার বাসাটাই সবার জন্য নিরাপদ। প্রায় 10-15 মিনিটের মধ্যে বিক্রম তাহমিদকে ফোন করলো। তাহমিদ বারান্দায় এসে দেখল বিক্রম তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর আগের গাড়িটাও নেই। পুলিশের গাড়ি দেখে হয়তো সেই গাড়িটা চলে গেছে। এরপর বিক্রম তাদের ফ্লোরে এসে তাদের নিয়ে নিচে নামলো, আর তার গাড়িতে করেই তাহমিদ আর আরাফকে মাউশিয়াতের চাচার বাসায় নামিয়ে দিল। তারা সবাই গোল হয়ে একটা রুমে বসে আছে। অরুণিকা ঘুমিয়ে পড়েছে। মাউশিয়াত এসে বলল, অরুণিকাকে পাশের রুমেই শুয়ে দাও। আরাফ জোর গলায় বলল, না, ও ওখানেই থাকুক। কি বলছো আরাফ? ও এখন বড় হয়ে গেছে, বাসায় চাচিরা আছে, বড় চাচি বললো ওকে নিয়ে আসতে। এবার ইমন বলল, আরাফ যেতে দে ওকে, মাউশিয়াত থাকবে তো অরুণিকার সাথে। আরাফ জোর গলায় বলল, না বললাম তো, ও এখানেই থাকবে, আমি আর আনাফ নিচেই ঘুমাবো। মাউশিয়াত বলল, না, নিচে কেন থাকবে?
পাশে আরেকটা রুম আছে, ওখানে দুটো বেড পাশাপাশি আছে। তোমরা দুজন বরং অরুণিকাকে নিয়ে ওখানে থাকো। এরপর সবাই যার যার রুমে শুয়ে পড়ল। আহনাফ অরুণিকার হাত ধরে বসে আছে। তখন আরাফ বলল, আমাদের ওই বাসা ছাড়তে হবে। আহনাফ বলল, হ্যাঁ, আর ভাবছি আমরা ওরুকে নিয়ে দেশে ফিরবো। এখানে তুই আর ইভান একা থাকবে, ওরুকে কার ভরসা রেখে যাবে? ওখানে আমরা সবাই থাকবো। আমি ওরুকে কারো ভরসায় ছাড়তে যাচ্ছি না। ওর কিছু হয়ে গেলে? আমি আছি তো। আমি তোর উপর বিশ্বাস করতে পারবো না। ওরু তোর কথা শুনবেও না, ও শুধু আমার কথাই শুনে। আচ্ছা, তাহলে ওরা যাক, আমি এখানেই থেকে যাই। তোর বাইরে থাকলে আমি ওরুকে দেখবো। সেটাই কর। আর আমাদের শুটিং শিখতে হবে, লাইসেন্স গান লাগবে। এদিকে সকালে এই বিষয়ে কথাবার্তা হতে তুর্য বলল, টুইঙ্কেল না গেলে আমিও এখানে থাকবো। আহনাফ ভ্রুকুচকে বলল, ওর সাথে তোর কে? আমার ওকে ছাড়া ভালো লাগে না, ও আমার মন খারাপের বিনোদন। ইমন বলল, আচ্ছা, তাহলে আমরা সবাই একসাথে দেশে ফিরব। আরও 1 বছর অপেক্ষা করি। এই মুহূর্তে আমাদের একসাথে থাকা দরকার, আলাদা হওয়া ঝুঁকিপূর্ণ। ইভান বলল, তাহলে আমাদের দ্বিতীয় ধাপটাই আগে শুরু করা উচিত। আপাতত বিজনেস দাঁড় করানো উচিত, আর কিছু ট্রেনিং দরকার। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা এখনো শক্ত হইনি। তাই এই 1 বছর আগে আমাদের নিজেদের রক্ষা করার মতো ক্ষমতা অর্জন করতে হবে, তা হোক আর্থিক বা শারীরিক। এদিকে রহমতুল্লাহর ফোনে কল এলো। কল রিসিভ করতে উপাস থেকে একজন বলে উঠল, কি হলো এটা? রহমতুল্লাহ কাঁপা কণ্ঠে বললেন, পুরো পরিকল্পনায় নষ্ট হয়ে গেছে জনাব। ওরা না ফিরলে আমাদের এতদিনের পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। দেখুন জনাব, হঠাৎ করেই যে এমন কিছু হবে। রহমতুল্লাহকে থামিয়ে লোকটা বলল, সব তোমার বোকামির কারণে হয়েছে। আমি তো ভেবেছি ওরা ভয় পেয়ে কলকাতা ছেড়ে দেশে ফিরবে। হ্যাঁ, কিন্তু এখন তো ওরা দেশেই ফিরবে না বলছে। কিন্তু জনাব, আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন যে ওরা দেশেই ফিরছে না? তুমি কি ভাবছো ওদের সাথে আমি আমার লোক রাখিনি? ওই 6 জনের প্রতি পদক্ষেপের খবর আমার কাছে আছে। আমার লোক সব সময় ওদের সাথেই থাকে। ওরা যে তোমার উপর সন্দেহ করে দেশে এসেছিল 1 মাসের জন্য, এটাও আমার লোকই বলেছে। ভাগ্যিস সবটা আগেই জানতে পেরেছি, নয়তো ওরা জেনে যেত তুমি আমার লোক। এখন ওরা তাই দেখেছে যা আমি দেখিয়েছি। ওরা এখন মুর্শিদ জুবায়ের কেই সন্দেহ করছে। কিন্তু জনাব, লোকটা কে যে আপনাকে এসব খবর দিচ্ছে? তোমার এসব না জানলেও চলবে। আগে ওদের পরিকল্পনা পরিবর্তন করো, ওদের দেশে আনার ব্যবস্থা করো, নয়তো সেই 6টা বুলেট তোমাকেই বিদ্ধ করবে। শতাব্দী বিয়ের শাড়ি পরে চুপচাপ বসে আছে। তার এক আত্মীয় তার হাতে শাখা পরিয়ে দিচ্ছে। এদিকে বাড়ি ভর্তি অতিথি ভিড় করেছে। মাস্টারমশাই বিশেষভাবে নিমন্ত্রণ দিয়েছেন, তাই 6 জনই অরুণিকাকে নিয়ে বিয়েতে এসেছে। এদিকে তাহমিদ এক পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঢাক ঢোল বাজানোর শব্দ কানে এলো। সবাই বর এসেছে বলে শোরগোল ফেলে দিল। মেয়েরা এদিক ওদিক ছোটাছুটি করছে। তাহমিদ এক দৃষ্টিতে তার চন্দ্রিমার হবু বরের দিকে তাকিয়ে আছে। বিরাজ কুমার একজন সেনা অফিসার। তাকে দেখে তাহমিদ প্রশান্তির হাসি হাসল, কারণ তার চন্দ্রিমার রাজপুত্র তার চেয়ে যোগ্যতায় অনেক ঊর্ধ্বে। সে মনে মনে ভাবল, আমার চন্দ্রিমা তো রাজপুত্র পেয়েছে, এখন আর কি সেই চিন্তা। শতাব্দীর মা মৃদুবালা হবু জামাতাকে বরণ করে নিলেন। সৃজা বোনের কাছে এসে বলল, দিদি, বর এসেছে। শতাব্দী ধরা কণ্ঠে বলল, তোর তাহমিদ দাদা ছিল ওখানে? সৃজা ক্ষীণ কণ্ঠে বলল, হ্যাঁ। তাহলে নিশ্চয়ই আমার হবু বরকে দেখেছে, তাই না? হ্যাঁ, দেখবেই তো। শতাব্দী মলিন হাসি দিয়ে বলল, ওর জন্য তো আজ খুশির দিন, নিশ্চয়ই খুশি হয়েছে। সৃজার কিছুই বলল না। এদিকে বিয়ের সময়ও ঘনিয়ে এসেছে, তাই বরকে বিবাহ মণ্ডপে বসানো হলো। শতাব্দীকেও আনা হলো। পান পাতার আড়ালে ঢেকে আছে শতাব্দীর মুখ, শুধু মেহেদি রাঙা হাত দুটোই চোখে পড়ছে। তাহমিদ শতাব্দীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার নিজেকে খুব নিঃস্ব মনে হচ্ছে। চোখ দুটিও জ্বালা করছে, কিন্তু কাঁদতে পারছে না। সে কেনই বা কাঁদবে? সেইটাই তো চেয়েছিল। এদিকে শতাব্দীকে বসানোর পর সে ভিড়ের মাঝে তাহমিদকে খুঁজতে লাগলো, আর তাহমিদ নিজেকে আড়াল করে নিল। মালা বদল হয়ে যাওয়ার পর মাউশিয়াত ইভানকে বলল, আমি এখন যাই, এতক্ষণ থাকতে পারবো না। ইমন বলল, চলো, আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। তুমি একা আসবে আমার সাথে? অন্য কাউকে সাথে নিয়ে আসো, কারণ
আমাকে নামিয়ে দেওয়ার পরে তুমি তো একা হয়ে যাবে। একা একা ওই বাসায় ফিরবে নাকি? তুর্য তাদের কথা শুনে বলল, আমার এখানে ভালো লাগছে না, আমি বাসায় যাব। চল ইমন, আমিও তোর সাথে যাব। ইমন বলল, তুই থাক, শতাব্দীর সাথে তোর ভালোই বন্ধুত্ব ছিল, এভাবে চলে যাবি? তো কি করব? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহমিদের বিধ্বস্ত মুখ দেখব? দেখ কিভাবে দাঁড়িয়ে আছে। ওর মধ্যে আল্লাহ এত ধৈর্য কিভাবে দিয়েছে। আমি ওর জায়গায় হলে হয়তো শতাব্দীকে উঠিয়ে নিয়ে যেতাম, নয়তো বিয়েতেই আসতাম না। ইমন আর তুর্য মাওশিয়াতকে বাসায় পৌঁছে দিতে গেল। এরপর সেখান থেকেই তারা বাসায় চলে যাবে। এদিকে মাস্টারমশাই কন্যা সম্প্রদান করে তাহমিদের পাশে এসে দাঁড়ালেন আর বললেন, মেয়েটা আমার সুখে থাকুক, এটাই চাই। তাহমিদ মুচকে হেসে বলল, সুখে থাকবে মাস্টার মশাই, ও তো লক্ষ্মী একটা মেয়ে। মাস্টারমশাই তাহমিদের কাঁধে হাত রেখে বললেন, শতাব্দী কি তোমায় বিয়ের আগে কিছু বলেছিল? তাহমিদ ভ্রু কুচকে মাস্টারমশাইয়ের দিকে তাকালো। তিনি আবারও বললেন, জানি বলেছে, তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে। বাবা, তুমি আমার বিশ্বাস রেখেছ, তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ। তুমি আমার মেয়েটাকে গ্রহণ করলে, আমার অনেক সম্মান হানি হতো। শতাব্দী আমার বড় মেয়ে, এরপর পুচকিকেও বিয়ে দিতে হবে। মহল্লায় আমার একটা সম্মান আছে, আজ তুমি রক্ষা করেছ। তাহমিদ এই মুহূর্তে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। মাস্টারমশাই আবারও বললেন, শতাব্দী তার মাকে তোমার কথা বলেছিল, এরপর মিতুই আমাকে বলেছে কিছু একটা করার জন্য, কিন্তু আমি বিশ্বাস নিয়ে বলেছিলাম তুমি আমার মেয়েকে নিয়ে কোথাও যাবে না। ও তো বোকা মেয়ে, কিন্তু তুমি তো বুদ্ধিমান। দেখো, তুমি আমার কথা সত্য প্রমাণ করে দিয়েছ, আর তুমি আজ এসে আরও ভালোভাবে শতাব্দীকে বুঝিয়ে দিয়েছ তুমি এই বিয়েতে অনেক খুশি। এখন আমার মেয়েটা নতুন সংসারে মন দিতে পারলেই হলো। মাস্টারমশাই কথাগুলো বলেই চলে গেলেন। তাহমিদের চোখ দুটো ছলছল করছিল। আশেপাশের মানুষের বিশ্বাস আর সম্মান রক্ষা করতে গিয়ে সে তো নিজের মনকেই ভেঙে গুঁড়ো করে দিয়েছে, আর আজ সেটা তার কাছে সম্মানের পরিবর্তে কাঁটা হয়ে গেছে। লোকে বলে মহৎ কাজের পর আত্মিক প্রশান্তি আসে, আর তাহমিদের ক্ষেত্রে তো উল্টোই হচ্ছে। এখন তার আত্মার আর্তনাদ বাড়ছে, আর সেই আর্তনাদ একমাত্র সে নিজেই শুনতে পারছে। বিরাজকুমার শতাব্দীর স্মৃতিতে সিঁদুর দেওয়ার আগে শতাব্দী শেষবার চোখচোরা উঠিয়ে ভিড়ের মাঝেই তাহমিদকে খুঁজতে লাগলো। তাহমিদ এবার সামনে এলো। তাদের চোখাচোখি হতেই তাহমিদ মুচকি হাসলো, আর শতাব্দীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সবাই হয়তো তা দেখে ভাবলো নতুন জীবন শুরুর আনন্দে এই অশ্রু গড়িয়ে পড়ছে। কে জানতো সেই ভিড়ে তখন দুটো আত্মার বিচ্ছেদ হচ্ছিল। শতাব্দীর মুখ বরাবর ঘোমটা টেনে দিতেই তাহমিদ মাথা নিচু করে নিল। আরাফ তাহমিদের কাঁধে হাত রেখে বলল, বিয়ে শেষ হতে তো অনেক সময় লাগবে, আমি আর আহনাফ অরুকে নিয়ে চলে যাচ্ছি। তুই কি থাকবি ইমানের সাথে? তাহমিদ ক্ষীণ কণ্ঠে বলল, না, আমি থাকবো না। দাঁড়া, ইভানকে একা রেখে না যাওয়াই ভালো। ইভান মাস্টারমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আহনাফ। গাড়ি মহল্লা থেকে বের হতেই পাশের অন্ধকার গলি থেকে বের হয়ে একটা কোট পরা ব্যক্তি তার ফোন কানের কাছে নিয়ে বলল, তাহমিদ ওর বন্ধুদের নিয়ে চলে গেছে। মুর্শিদ সুবাইর জানালার সামনে এসে দাঁড়ালেন। তিনি ফোনে থাকা লোকটাকে উদ্দেশ্য করে বললেন, শোনো, কেউ একজন ওদের ওপর নজর রাখছে, তুমি ওদের কাছাকাছি থাকবে, তাহমিদের যাতে কোনো ক্ষতি না হয়। স্যার, আপনি চিন্তা করবেন না, আমাদের টিম ওদের দিকে নজর রাখবে। মুর্শিদ সুবাইর ফোন রেখেই মনে মনে বললেন, রহমত সাহেবকে এই বিষয়ে কিছুই জানানো উচিত হবে না। লোকটাকে দিন দিন খুব সন্দেহ হচ্ছে। তিনি ছাড়া তাহমিদ আর ওর বন্ধুরা কোথায় থাকে এটা কেউই জানে না। তাহলে সেদিন ওদের বাসার সামনে কে গিয়েছিল? কে তাদের ওপর নজর রাখছে? মুর্শিদ সুবাইর বিড়বিড় করে বললেন, ভাগ্যিস বিক্রমের মাধ্যমে আমি এই ব্যাপারটা জানতে পেরেছিলাম। ওকে একটা ফোন দেওয়া উচিত। মুর্শিদ সুবাইর বিক্রমকে ফোন করতে বিক্রম বলল, আঙ্কেল কেমন আছেন? ভালোই আছি, তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে তাহমিদের কথা জানিয়েছো। কি যে বলেন আঙ্কেল, এটা আমার দায়িত্ব। আফটার অল আপনি আমাদের পরিচিত মানুষ। বাবার সাথে আপনার ওঠা বসা ছিল, আর আপনি পরিচয় না দিলে আমি তো জানতামই না।
তাহমিদ আপনার বোনের ছেলে। হ্যাঁ, আমার এক পরিচিত লোক আছে, সেই বলেছিল তুমি নাকি অরুণিকার কেস নিয়েছিলে। তারপর তোমার ডিটেলস নিয়ে জানলাম তুমিই সেই বিক্রম। আচ্ছা, তুমি কিন্তু তাহমিদের সাথে যোগাযোগ রাখবে। জি আঙ্কেল, আমি ওকে মাঝে মাঝে ফোন দেই। যখন থেকে জেনেছি ও আপনার ভাগ্নে, আরও ভালোভাবেই কথাবার্তা হয়। তবে ও জানে না আমি আপনার বলাতেই ওর সাথে যোগাযোগ রাখি। আরে এটা আবার ওকে বলতে যেও না। না না, বলবো না, চিন্তা করবেন না। আমি দেশে যাচ্ছি। তুর্যের এমন কথায় সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। আহনাফ বলল, মাস্টার্সে ভর্তি হবে না? হব, কিন্তু আপাতত কিছুদিনের জন্য দেশে যাব। তাহমিদ বলল, কিন্তু কেন? আছে এটা কারণ। ইমন মুখে পাউরুটি নিয়েই বলল, দামপাড়ার ওই মেয়েটার সাথে দেখা করতে যাচ্ছে হয়তো। ইমনের কথা শুনে তুর্য তাকে ব্যঙ্গ করে বলল, দামপাড়ারা ওই মেয়েটার সাথে দেখা করতে যাচ্ছে হয়তো। ইমন পানি দিয়ে পাউরুটি গিলে বলল, ওই তুই আমাকে ব্যঙ্গাচ্ছিস কেন? আমি যেটা সত্য সেটাই বলছি। আরাফ জোর গলায় বলল, সকাল সকাল ঝামেলা করিস না তো। আগামী মাসে আমরা বাসা চেঞ্জ করব, আর তুই বলেছিস দেশে যাবি। তুর্য বলল, আমি একা যাব? তোদের নিয়ে যাব নাকি? ইভান বলল, আর আমরা তোকে একা দেশে যেতে দেবো? ভাই, তোরা বাস চেঞ্জ করলে কর, আমি দেশে যাব। আমি মেয়েটাকে কথা দিয়েছি, ও বারবার রিকোয়েস্ট করছিল। ইভান কিছু একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আমাদের কলেজ থেকে একটা ট্যুরে নেবে বলেছে। আমি ভাবছি সেই ট্যুরে না গিয়ে তোর সাথে দেশে যাব। ইভান মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, আর আমরা এখানে ফার্নিচার নিয়ে টানা হেসে করব। আরাফ বলল, ঠিক আছে, ওরা না হয় যাক, তুই তো এমনিতেই কোনো কাজ করিস না, সারাদিন মাউসিয়াতের সাথেই কথা বলিস। তুর্য আর ইভানের ভাগের কাজ করে, তুই পুরনো কাজের মাসুল দিয়ে দিস। আরাফ, তুই তো মারাত্মক জালিম। এভাবে আমাকে বিপদের মুখে ঠেলে দিলি। আমি কিন্তু তাহমিদের সাথে দেশে গিয়ে অনেক কাজ করেছি। আহনাফ এবার বলল, মহান কাজ করেছিস। অর্ধেক সময় আমাকে ল্যাপটপে বসিয়ে রেখেছিস। আর শোন, আমি মাসুয়াতের চাচার সাথে এই গাড়ির মালিকের খবর নেওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছিলাম। ইভান চেঁচিয়ে বলল, চুপ করবি তোরা? তোদের সমস্যা কি? তোরা চারজন সারাদিন ঘরে যত ঝামেলা বাতাস, বাসায় তো আমরা সারাদিন তোদের উদ্ভট কথা শোনার জন্য বসে থাকি, তাই না? আমাদের তো আর কোনো কাজ নেই। তাহমিদ বলল, ঠিক বলেছিস ইভান, তবে আমাদের ব্যাচেলর সংসার নিয়ে আলাদা পত্রিকা বের হলে প্রতিদিন শিরোনামে আসতো আজ ইমন আর মাউসিয়াদের ঝগড়া। তাই সারাদিন ইমন কিছুই খায়নি, বিশেষ শিরোনাম তুর্য আর ইমনের ঝগড়া লেগেছে। তুর্য আজ ইমনকে রুম থেকে বের করে দিয়েছে। চলছে আহনাফ, তুর্য আর ইমনের ত্রিকোণ ঝগড়া। কে হবে এই ঝগড়ায় জয়ী? আজ আবার অরুণিকার সাথে আহনাফের মারাত্মক মারামারির এক পর্যায়ে অহনিকা তার নখ দিয়ে আহনাফের মুখ ছিঁড়ে দিয়েছে। পরিস্থিতি সামলাতে মাঠে নামলেন আরফ চৌধুরী। অরুণিকা বলল, তাহমিদ ওটাও থাকবে কেমন? আজ আহনাফ বাথরুম থেকে বের হতে ধপাস করে নিচে পড়ে গেছে। আহনাফ ভ্রুকুঁচকে বলল, আর তুমি যে দুদিন আগে ঘুমাতে ঘুমাতে বিছানা থেকে নিচে পড়ে গেছিলে, ওইটাতে সবার আগেই থাকা দরকার। আর তুমি যে ডাস্টবিন থেকে ঘড়ি নিয়ে পড়েছিলে, ওইটাই প্রথম শিরোনাম হওয়া উচিত। আর তুমি যে স্কুলে যাওয়ার সময় ট্রেনে পড়ে গিয়েছিলে, ওইটা তো বড় বড় করে শিরোনামে আসা উচিত। অরুণিকা এবার নাক ফুলিয়ে বলল, তুমি যে উল্টোপাল্টা পরে বের হয়েছিলে, সেইটাই শিরোনামে আসা উচিত। আরাফ চেঁচিয়ে বলল, চুপ, একদম চুপ। তাহমিদ, তোর সমস্যা কি? তাহমিদ চোখ ছোট ছোট করে বলল, আমি আবার কি করলাম? ইভান বলল, আগুনে ঘি ঢেলেছিস শুধু, আর কিছুই করিসনি। আহনাফ বসা থেকে উঠে চলে গেল। অরুণিকা আহনাফকে যেতে দেখে পায়ের উপর পা তুলে বলল, বালাটালি। অরুণিকার কথা শুনে আরব ভ্রুকুচকে তাকালো। অরুণিকা ঠোঁটে এক আঙুল রেখে ইশারায় বোঝালো সে আর কোনো কথা বলবে না। 3 সপ্তাহ পর আজ তুর্য আর ইভান বাংলাদেশে এসেছে। তারা ঢাকায় 2 দিন থেকে চট্টগ্রামে চলে এলো। চট্টগ্রাম আসার পর নিজেদের পুরনো পরিত্যক্ত বাড়িতে গেল। এরপর ভালো মানের একটা হোটেলে উঠল। তুর্য উপমাকে মেসেজ করে বলল, আমি বাংলাদেশে এসেছি। উপমা মেসেজ দেখে খুশিতে লাফাতে লাগলো। সে তাড়াতাড়ি উত্তর দিল, আজ মা নানুর বাসায় যাবে, তারপর আমি বিকেলে বের হব। আচ্ছা।
রিকি, আমি তোমাকে কিভাবে চিনবো? আমি আমার সেই গিটারটা নিয়েই আসবো। নতুন কিনেছিলে ওইটা? হ্যাঁ। উপমা ভার্সিটির ক্লাস করে বের হবে, তখনই তার এক বান্ধবী এসে বলল, চল মেলায় যাব, স্টেডিয়ামের পাশে মেলা বসেছে। উপমা বলল, না, আমার একটা কাজ আছে। হ্যাঁ, আমরা তো ভুলেই গেছি, তুই তো ঘরে বসে ডিম পারিস। তোর আর কোথাও যাওয়া লাগবে না, তুই ডিম পার। উপমা মনে মনে বলল, আজ তো ঘরে বসে ডিম পারবো না, আজ তো আমার স্টার আসবে। উপমা বাসায় এসেই আলমারি খুলে বসে আছে, কি পরবে কিছুই বুঝতে পারছে না। অনেক ঘাটাঘাটি করার পর তার মনে হলো শাড়ি পরলেই ভালো লাগবে, কারণ হুমায়ুন আহমেদ বলেছিলেন সাদা শাড়ি পরে মেয়েরা অনায়াসে পূর্ণিমার জ্যোৎস্নার সাথে মিশে যেতে পারে। উপমার হুমায়ুন আহমেদের এই উক্তি মনে পড়তেই সে সাদা শাড়ি বের করে পরে নিল। কপালে একটা কালো টিপ লাগিয়ে সে আয়নায় নিজেকে দেখে বলল, রিকি মাস্টার, আজ আমি তোমার জন্য সেজেছি। আজ আমি আমার জীবনের সেরা কাজটা করব। সবসময় তো ছেলেরাই মেয়েদের ভালোবাসার কথা বলে, কিন্তু আমার ভালোবাসার গল্পটা উল্টো হবে। আমি তোমাকে আমার মনের কথা বলবো। এদিকে তুর্য ইভানকে নিয়ে উপমার বলা জায়গায় চলে এলো। ইভান তুর্যের দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল। তুর্য বলল, এভাবে কি দেখছিস? তুই সত্যি প্রেমে পড়েছিস? ভাবতে অবাক লাগছে। তুর্য অবাক হয়ে বলল, প্রেমে পড়েছি? তোকে কে বললো আমি প্রেমে পড়েছি? তো এখানে কেন এসেছিস? আমার ভক্তের সাথে দেখা করতে। ইভান রাগী কণ্ঠে বলল, তুর্য, আমি তোর মাথা ফাটিয়ে এখান থেকে যাব। সত্যি ইভান, আমি তো জাস্ট এমনিতেই। জাস্ট এমনিতে কি? তাহলে তুই মেয়েটাকে ভালোবাসিস না? তুর্য হেসে ভাব নিয়ে বলল, তুর্য মেয়েদের প্রেমে পড়ে না, মেয়েরা তুর্যের প্রেমে পড়ে। তোর এই পিঠ এখনো ক্ষত আছে কেন জানিস? কেন? কারণ আমি এখানে দাঁড়িয়ে আছি। এই কথা ইমন, তাহমিদ বা আরাফ শুনলে তোকে এখানে পিটিয়ে দম নিত। হঠাৎ সাদা শাড়ি পরা একটা মেয়েকে লাল গোলাপ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে তুর্য নির্বাক হয়ে গেল। ইভান তুর্যের চোখ অনুসরণ করে সামনে তাকাতেই দেখলো উপমা দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। তুর্য তাদের উপমার ছবি দেখিয়েছিল, কিন্তু মেয়েটা ছবির চেয়েও বেশি সুন্দর। ইভান তুর্যকে হালকা ধাক্কা দিয়ে বলল, এখন হা করে আছিস কেন? কিছুক্ষণ আগে এত সুন্দর করে ভাষণ দিচ্ছিলি তুর্য মেয়েদের প্রেমে পড়ে না, মেয়েরা তুর্যর প্রেমে পড়ে। এটাকে প্রেমে পড়া বলে না, এটাকে চোখ দিয়ে দেখা বলে। আমি ওকে দেখছি, প্রেমে পড়ছি না। তুর্য উপমার সামনে এসে দাঁড়াতেই উপমা অবাক হয়ে গেল। উপমা কিছু বলার আগে তুর্য বলল, আমি জানি আমাদের আগেও দার্জিলিং দেখা হয়েছিল, সেদিনই তুমি তোমার স্টারকে দেখেছিলে, অথচ চিনতে পারোনি। আর আজ আমি পরিচয় নিয়ে তোমার সামনে এসেছি। হাই, আমি আসলে রিকি নই, রিকি আমার ছদ্মনাম, আমার আসল নাম তুর্য আহমেদ। উপমা এখনো হাঁ করে তাকিয়ে আছে। তুর্য তার চোখের সামনে হাত নাড়াতেই সে ফুলটা এগিয়ে দিয়ে বলল, হাই স্টার, আমি তুর্য, এটা তোমার জন্য। তুর্য মুচকি হেসে ফুলটা নিতেই উপমা মনে মনে বলল, ইয়া আল্লাহ, তার মানে আমি আমার স্টারকে সেদিনই দেখেছিলাম, আর আজ সে আবার আমার সামনে। এত সুন্দর ছেলে আমার প্রেমে কিভাবে পড়েছে। হ্যাঁ থাক, ভালোই হয়েছে। এখন বাবা মাকে সহজে রাজি করানো যাবে। আমার স্টার তো সব দিক দিয়েই পারফেক্ট। তুর্য বলল, কি ভাবছো? উপমা মুচকি হেসে বলল, কিছু না। ইভান সামনে এসে তুর্যকে বলল, ভাই তুই ওকে নিয়ে বস, আমি ওই দিকটা যাচ্ছি। আচ্ছা, আর উপমা, মিট মাই ফ্রেন্ড ইভান। উপমা বলল, হাই ভাইয়া। ইভান মুচকি হেসে বলল, হ্যালো, তোমরা বসো, আমি একটু ওদিকে যাচ্ছি। ইভান যেতেই তুর্য উপমাকে বলল, চলো, স্টেডিয়ামের ওদিকে মেলা হচ্ছে দেখলাম, ওখানেই যাই, গল্প করা হবে, ঘোরাঘুরি হবে। উপমা ভীত কণ্ঠে চেঁচিয়ে বলল, না না না। তুর্য অবাক হয়ে বলল, কোনো সমস্যা? চলুন না, আমরা সামনের রেস্টুরেন্টেই বসি। ওকে। ইভান একটা বেঞ্চে বসে ফোন দেখছিল। হঠাৎ কোথা থেকে পানির ছিটকে তার গায়ে এসে পড়ল। সে তাড়াতাড়ি বেঞ্চ থেকে উঠে পেছনে ফিরে দেখলো একটা মেয়ে তার হাতে থাকা বোতলটা খুলতে গিয়েই অর্ধেক পানি বের করে ফেলেছে, যার ছিটে ফোঁটা ইভানের গায়ে এসে পড়েছে। মেয়েটার এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। এদিকে ইভানের মেজাজ খারাপ হয়ে গেল। সে কিছুটা বিরক্ত হয়ে বলল, এত জায়গা থাকতে আমার মাথার কাছে এসে আপনার বোতলটা খুলতে হলো? মেয়েটা এমন কথা শুনে ভরকে গেল।
দাঁতে দাঁত চেপে বলল,